এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, তোমাদের সাম্প্রতিক ঘটনাবলীর ওপর যে পার্ট 1-এর ভিডিওটা আপলোড করেছিলাম, সেখানে তোমাদের ভালো রেসপন্স পেয়েছি এবং তোমরা প্রত্যেকে বলেছিলে বাকি যে ঘটনাগুলি সাম্প্রতিক শিরোনামে রয়েছে তার যে পার্ট 2 সেটাকে নিয়ে আসার জন্য। তাই তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আজকে আমি এই সাম্প্রতিক ঘটনাবলীর যেগুলি বাকি ছিল সেই বাকি অংশের অর্থাৎ পার্ট 2-এর আজকের ভিডিওটি নিয়ে এসেছি। এখানে সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি শিরোনামে রয়েছে, যে অংশটুকু বাকি ছিল সেই সমস্ত অংশটাই এখানে রয়েছে। এমনকি সম্প্রতি তোমাদের গতকালকে ঘটে যাওয়া ভারতের মহিলা ক্রিকেট দলের যে বিশ্বকাপ জয় সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে, বিশেষত তোমাদের প্রাইমারি এবং এসএলএসটি ইন্টারভিউয়ের সাথে সাথে যারা ক্লার্কশিপের মেন এক্সাম দেবে তাদের জন্য, সর্বভারতীয় যে কোনো পরীক্ষাতে যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখো। আশা করছি আগামী দিনে তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, আজকের প্রথমেই যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার কারণ প্রত্যেকেই আমরা নারী সুরক্ষা নিয়ে উদ্বেগে রয়েছি। তোমরা প্রত্যেকেই জানো আরজি করের মতো মেডিকেল কলেজ, দুর্গাপুরের মতো মেডিকেল কলেজে কি ঘটনা ঘটে গেছে। তো তোমাদের এই নারী সুরক্ষা নিয়ে ইন্টারভিউতে এভাবে প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে যে সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এই নারী সুরক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার বেশ উদ্বেগে রয়েছেন। তো আপনি এই নারী সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আনা অপরাজিতা যে বিলটি, সেই বিলটিকে আপনি কতটা সমর্থন করেন বা এই বিলটি সম্পর্কে আপনার অভিমত বা আপনার মতামত কী, এভাবে প্রশ্ন করতে পারে। তো সেই মুহূর্তে আমরা এই প্রশ্নটাকে কিভাবে হ্যান্ডেল করব এবং কিভাবে খুব সহজে এবং তাদের কাছে গ্রহণযোগ্যতার মতো করে উত্তর দেব সেটা আমরা দেখব। চলো দেখো, যিনি প্রশ্নটা করবেন একটু বলে দিই, তুমি যদি কোনো জিনিসের বিস্তারিত বা ডিটেলস জেনে যাও তাহলে তুমি কিন্তু নিজে থেকে তোমার মতো করে উত্তর করতে পারবে। তাই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখো এবং ডিটেলসগুলো জানার চেষ্টা করো, দেখবে তোমরা নিজেরাই তোমাদের মতো করে উত্তর করতে পারবে। চলো দেখো, যিনি প্রশ্নটা করবেন স্যার বা ম্যাম, যেহেতু আমরা ইন্টারভিউ দিচ্ছি তার চোখের দিকে তাকিয়ে এবং তাকে উদ্দেশ্য করে যিনি প্রশ্নটা করেছেন আমরা তার চোখের দিকে তাকিয়ে বলবো যে পশ্চিমবঙ্গের অপরাজিতা বিলটি হলো নারী ও শিশুদের ধর্ষণ এবং যৌন অপরাধ থেকে সুরক্ষার জন্য আনা একটি কঠোর আইন, যার লক্ষ্য অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। বিলটি পশ্চিমবঙ্গের বিধানসভায় সম্পূর্ণরূপে পাস হলেও রাজ্যপালের আপত্তির কারণে বিলটি আইনে পরিণত হতে এবং কার্যকর হতে বাধা সৃষ্টি হয়েছে। তো এবার তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকবে স্বাভাবিকভাবে যে এত সুন্দর একটা বিল নিয়ে আসা হলো, তাহলে সেটা কেন রাজ্যপাল আইনে পরিণত করলেন না বা সাইন করলেন না কেন? তার কারণটাও বলবো। দেখো, প্রথমে আমাদের জানতে হবে, দেখো এখানে কিন্তু অপরাজিতা আইন বলছি না, এখানে কিন্তু অপরাজিতা বিলের কথা বলছি, এটা মাথায় রাখবে। এটা কিন্তু এখন আইনে পরিণত হয়নি। এবারে আমাদের জানতে হবে এই বিল আর আইন বা অ্যাক্ট, এই দুটোর মধ্যে পার্থক্য মূলত কোথায়। দেখো, ধরো আমাদের রাজ্যের ক্ষেত্রে আমি বলছি, আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি একটা বিষয়বস্তুকে নিয়ে আইন তৈরি করতে চাইছেন। তো সেই বিষয়বস্তুটার কী কী থাকবে, তার মধ্যে কী কী অন্তর্গত, অর্থাৎ তিনি কী কী রাখতে চাইছেন সেই সম্পর্কিত যে খসড়া সেটাকেই বলা হয় বিল। এই বিলটি আমাদের রাজ্যের যে আইনসভা, অর্থাৎ রাজ্যের আইনসভার নিম্নকক্ষ কি রাজ্যের বিধানসভা, তো বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সেই বিলটি, অর্থাৎ যা যা আমি রাখতে চাইছি তার যে খসড়া, সেই বিলটি, ওটাকে আমরা বিল বলছি, সেই বিলটি যখন সংখ্যাগরিষ্ঠতা পেল, সেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে সেটা চলে যায় আমাদের আইনে পরিণত হওয়ার জন্য আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের কাছে। এবার রাজ্যপাল যিনি রয়েছেন তিনি বিচার বিবেচনা করে দেখেন বিলটা মানে কতটা গ্রহণযোগ্য, এবং তিনি যদি বিলটা সঠিক মনে করেন তখন তিনি সেটাতে সাইন করে দেন বা তিনি তার মতামত প্রকাশ করেন বা তিনি সেটাকে সমর্থন করেন, তখনই সেটা আইনে পরিণত হয়ে যায় এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তখন সেটা হয়ে যায় আইন। বোঝা গেছে? তাহলে বিল আর আইনের মধ্যে পার্থক্যটা কোথায় ছোট্ট করে যদি বলি, তাহলে বিল হলো একটা খসড়া আর আইন হলো সেই খসড়ারই
আইনত রূপ মানে যেটাকে আমরা রাজ্যপালের মানে রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল আর সেন্ট্রালের ক্ষেত্রে রাষ্ট্রপতি সাইনে সেটাকে আইনে পরিণত করা হয়। বোঝা গেছে? তো এবারে এই বিলটা নিয়ে রাজ্যপালের কেন আপত্তি সেটাও দেখো আমাদের এখানে রয়েছে, যে বলা হচ্ছে এই বিলে সদ্য পাশ হওয়া ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এবং বিএনএসএস এর পুরো নাম হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং পক্সো আইনের মতো কিছু ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই যে অপরাজিতা বিল, এখানে বলা হচ্ছে যে ভারতের যে ন্যায় সংহিতা রয়েছে, ভারতের যে নাগরিক সুরক্ষা সংহিতা রয়েছে এবং পক্সো আইনের মতো যে ধারাগুলোর কিছু অংশ সংশোধনের কথা বলা হয়েছে। এখানেই রাজ্যপালের আপত্তি। রাজ্যপাল তিনি বলছেন, তিনি কারণ হিসাবে দেখাচ্ছেন, যেহেতু দেখো এখানে আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই, যে 1860 সালে তোমরা প্রত্যেকেই জানবে যে ইন্ডিয়ান পেনাল কোড, যেটাকে আমরা বাংলাতে বলি ভারতীয় দণ্ডবিধি, তো এই ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড 1860 সালে ব্রিটিশরা চালু করে। সেখানেতে এই ধর্ষণ বা এই যে খুন খারাপি এইসব নিয়ে বিভিন্ন আইন প্রণয়নের কথা বলা হয়েছিল এবং সেই আইনটা কিন্তু চালু হয় 1860 সালে, যেটাকে আমরা ভারতীয় দণ্ডবিধি বলছি। এই আইনটা 2023 সালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীর সময়কালে এই আইনটার কিছু অংশ আধুনিক করে, অর্থাৎ তখন তো অনেক পুরনো ছিল, তাই এখনকার সময়ের মতো পরিস্থিতিতে এবং আধুনিক করে এবং কিছু জায়গাকে আপডেট করে এই এই যে আইনটা, এই আইনটাকে 3টে খণ্ডে ভাগ করে মোট 3টা কিন্তু আইন প্রণয়ন করা হয়। এই 3টা আইনের মধ্যে একটি হচ্ছে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, একটি হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর যে তৃতীয় আইনটা সেটা হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই 3টা আইন তৈরি করা হয়। তাহলে এখানে রাজ্যপাল তিনি বলছেন যে যেহেতু 2023 সালে অলরেডি ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার মতো আইন প্রণয়ন করা হয়েছে এবং সেখানে ধর্ষণের ব্যাপারে মানে অনেক শাস্তির কথা বলা হয়েছে, তাহলে এই অপরাজিতা বিলটার প্রয়োজনীয়তা কতটা রয়েছে সেই সম্পর্কে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন, যে কারণের জন্য তার আপত্তি রয়েছে। তো আমি তোমাদেরকে বলে দিলাম যে আইপিসি কিন্তু আর নেই, আইপিসির পরিবর্তে কিন্তু এখন এই 3টে আইন কিন্তু তৈরি হয়েছে। এটা কিন্তু মাথায় রেখে এটা জিজ্ঞেস করতে পারে, ক্রস কোশ্চেন হিসাবে তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তবে কেন্দ্র সরকার এবং রাজ্যপালের তরফ থেকে এই বিলের কিছু বিধানকে অত্যন্ত এবং তার সাথে অত্যন্ত কঠোর বলেও মনে করা হচ্ছে এই বিলের ব্যাপারে, ঠিক আছে বলে মনে করেন তারা। এই আপত্তির কারণে এখনও এই যে বিলটি পুরোপুরি কার্যকর করা হয়নি। অর্থাৎ বিলটির মূলত মৃত্যুদণ্ড এবং প্যারোল, এই যে প্যারোল এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো বিলটি মূলত মৃত্যুদণ্ড এবং প্যারোল বহির্ভূত যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়ে এসেছে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার প্যারোল জিনিসটা কি? প্যারোল হলো কোনো একটা আসামি, ধরো যে অপরাধ করেছে সেই আসামি শর্ত সাপেক্ষে জেল থেকে আসতে পারবে, কিন্তু প্যারোল বহির্ভূত মানে হলো সে কিন্তু কোনো রকমভাবে জেল থেকে বাইরে আসতে পারবে না, অর্থাৎ তাকে যাবজ্জীবন কিন্তু জেলের মধ্যেই বা কারাগারেই কিন্তু কাটাতে হবে। সেই কথাটাই কিন্তু এই বিলের ক্ষেত্রে বলা হয়েছিল, তাই এটা নিয়ে আপত্তি রয়েছেন। অর্থাৎ এত যে কঠিন শাস্তি সেটা নিয়ে কিন্তু অনেকের আপত্তি রয়েছে। বোঝা গেছে? তো সেক্ষেত্রে আমরা এইটুকু অংশ বলার পরে এর যে মূলত উপসংহার হিসাবে আমরা যেটুকু আমাদেরকে বলতে হয়, যে স্যার এবং ম্যাম, যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে কোনো একটা বিল যখন সেটা আমাদের রাজ্য বিধানসভাতে পাস হয়ে যায় সম্মতিক্রমে, সেখানেতে সবারকার একটা মত প্রকাশ, মানে আমরা জানি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই বিলটা আমরা কখনো খারাপ বলতে পারি না। আমরা অন্তত সাধারণ মানুষ সেটা খারাপ বলতে পারি না। তার কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষরা তাদেরকেই ভোট দিয়ে আজকে ওই জায়গাতে এমএলএ এমপি করে নিয়ে গেছি, এটা কিন্তু মাথায় রাখবে। তাই আমরা সেক্ষেত্রে বলবো যে স্যার বা ম্যাম, এই বিলের উদ্দেশ্য অবশ্যই প্রশংসনীয়, কারণ এটি নারী এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে চায়। তবে এই কঠোর বিধান এবং বিচার প্রক্রিয়া এর সম্ভাব্য প্রভাব নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা বিলটিকে কার্যকর করার পথে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার মতে মানে তুমি বলছো তোমার মতে, প্রত্যেকের সম্মতিক্রমে এবং আলোচনার মাধ্যমে যদি বিলটির পুনর্বিবেচনা করে আইনে পরিণত করা হয়, তাহলে আগামী দিনে নারী নির্যাতনের অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া যাবে বলে আমি আশাবাদী। ব্যাস, কত সুন্দরভাবে তুমি বললে, তাদের কাছে কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে গ্রহণযোগ্য হবে। তো এইভাবে তোমরা উত্তর দিতে পারো বা তোমরা তোমাদের মতো করে সাজিয়ে দিতে পারো। এবারে আমরা দেখব যে এই রিলেটেড তোমাকে যদি কোনো ক্রস কোশ্চেন করে তুমি সেগুলো
কিভাবে উত্তর দেবে বা কী ক্রস কোশ্চেন হতে পারে। দেখো গুরুত্বপূর্ণ তথ্য এই রিলেটেড। পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় কোনো বিল পাস হবার পরে ওই বিলটি আইনে পরিণত করার জন্য রাজ্যপালের স্বাক্ষরের প্রয়োজন পড়ে। তোমাদেরকে আগেই বুঝিয়ে বলে দিলাম। রাজ্যপাল বিলটি আইন হিসাবে ঘোষণা করার আগে তাতে সম্মতি দেন অথবা রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারেন। অর্থাৎ কোনো একটা বিল তিনি সেটাকে সাইন করতে পারেন অথবা তিনি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সেটাকে রেখে দিতে পারেন। ঠিক আছে, এটা তিনি করতে পারেন। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। তার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের দেশের যে আইনসভা, যেটাকে আমরা পার্লামেন্ট বলি, সেটা কিন্তু তোমার দুই কক্ষ বিশিষ্ট, অর্থাৎ একটা নিম্নকক্ষ একটা উচ্চকক্ষ। আমরা জানি যে উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। তেমনই রাজ্যের ক্ষেত্রে বা রাজ্যের যে আইনসভা, সেই আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ কেবলমাত্র সেখানে বিধানসভা রয়েছে যেটা কিন্তু নিম্নকক্ষ, আর উচ্চকক্ষ যেটা বিধান পরিষদ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই। তবে বিধান পরিষদ পশ্চিমবঙ্গে ছিল, যেটা 1969 সালে 1 আগস্ট এটাকে বিলুপ্ত করা হয়। তোমরা আমাকে কমেন্টে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, কমেন্টে জানাবে যে ভারতের কতগুলি রাজ্যে বিধান পরিষদ এখনো পর্যন্ত চালু আছে। এটা তোমরা আমাকে কমেন্টে জানাও। দেখো পরেরটা, পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসনের সংখ্যা 294, পশ্চিমবঙ্গের রাজ্যসভার মোট আসন 16টি, পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন 42টি। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি। এখানে মনে রাখবে উনি কিন্তু 8ম মুখ্যমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। এটা অনেকে বিধানচন্দ্র রায় অনেকে বলে ফেলে, এটা কিন্তু মাথায় রাখবে, ভুল করে অনেকে বিধানচন্দ্র রায় বলে, এটা কিন্তু হবে না। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী এবং ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তারপরে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভায় 2023 সালে 7ই সেপ্টেম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের জিজ্ঞেস করবেই করবে। দেখবে যে পশ্চিমবঙ্গের বিধানসভায় 2023 সালে 7ই সেপ্টেম্বর, ডেটটা এবং সময়টা কিন্তু মানে ডেটটা এবং তার সাথে সাথে তোমরা এই 23 সাল এবং বছরটা এবং কবে সেটা কিন্তু মাথায় রাখবে। 2023 সালে 7ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্য গান, আমাদের যেমন রাজ্য পাখি, রাজ্য পশু, রাজ্য মাছ, এরকম যেমন রাজ্যের ফুল, এরকম যেমন অনেক কিছু রয়েছে, তেমনি আমাদের রাজ্যের যে গান সেটা ঘোষণা করা হয়েছে, বিধানসভায় এটা পাস হয়েছে যে বাংলার মাটি বাংলার জল। এবং আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ দিবস, সেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে 1 বৈশাখকে কিন্তু গ্রহণ করা হয়েছে বা এর কথা পালন করার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তারপরে আমরা দেখো এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভারত এবং আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ বা যেটা আমরা ট্রেড ওয়ার বলি, সেই সম্পর্কিত তোমাদেরকে প্রশ্ন করতে পারে। তো প্রশ্নটা এভাবে করতে পারে যে ভারত এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধ বা ভারত ও আমেরিকার ট্রেড ওয়ার বা ভারত ও আমেরিকার শুল্ক যুদ্ধ সম্পর্কে আপনার মতামত কী, বা এটাকে আপনি কিভাবে আপনার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। তো সেটাকে আমরা কিভাবে উত্তর দেব। দেখো ভারত ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ বলতে আসলে এটা কোনো একটা একক যুদ্ধ নয়, মানে আমাদের যে যুদ্ধগুলো হয় সেগুলো কিন্তু সেরকম কোনো যুদ্ধ নয়, বরং এটা উভয় দেশের মধ্যে শুল্ক বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি এবং নির্দিষ্ট পণ্যের উপর নিষেধাজ্ঞার মতো ঘটনাগুলিকে বোঝায়। এই যুদ্ধ মূলত শুরু হয় ট্রাম্প প্রশাসনের সময়কালে, অর্থাৎ বর্তমানে আমেরিকার যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার সময়কাল থেকে কিন্তু এটা শুরু হচ্ছে। এবং এটার মূলত কারণ যেটা সেটা দেখো এখানে বলা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের সময়কালে ভারত রাশিয়া থেকে কম মূল্যে তেল কেনাকে কেন্দ্র করে, বোঝা গেছে, যেখানে ভারত থেকে আমেরিকার উদ্দেশ্যে রপ্তানি করা বেশ কিছু পণ্যের উপর 50% শুল্ক আরোপ করা হয়েছিল। মনে রাখবে প্রথমে আরোপ করা হয়েছিল 25%, পরবর্তী ক্ষেত্রে সেটা গিয়ে পৌঁছেছে মানে এখন পর্যন্ত 50% কিছু শুল্ক, মানে কিছু জিনিসের ক্ষেত্রে এই শুল্কটা কিন্তু চাপানো হয়েছে আমেরিকার তরফ থেকে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের উপর উত্তেজনা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ভারত কখনো কখনো সুবিধা পেলেও কখনো কখনো চাপের মুখে পড়েছে এবং উভয় দেশের জন্য এটি একটি সংবেদনশীল এবং জটিল অবস্থা তৈরি হয়েছে। তাহলে ছোট্ট করে যদি বলি তাহলে আমরা বলবো যে ভারত এবং আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ সেটা মূলত কোনো একটা যুদ্ধ বা একক যুদ্ধ নয়, সেটা মূলত উভয় দেশের শুল্ক বৃদ্ধি এবং বাণিজ্যিক ঘাটতি নিয়ে নিষেধাজ্ঞার মতো ঘটনাগুলিকে বোঝায়। এখানে মূলত এই যুদ্ধটা শুরু হয়েছিল আমেরিকার ট্রাম্প প্রশাসনের সময়কাল থেকে, যেটা মূলত শুরু হয় রাশিয়া থেকে ভারত কম মূল্যে তেল কেনাকে কেন্দ্র করে, যার ফলে ভারত থেকে কিছু রপ্তানি করা দ্রব্যের ওপর আমেরিকা কী করে না সেখানেতে 50% শুল্ক
চাপিয়ে দেয়, যার ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উত্তেজনার মধ্যে পড়ে এবং একটা জটিল অবস্থা তৈরি করে। ব্যাস হয়ে গেল। এবারে এই যে ঘটনাটা আমরা জানলাম, এই ঘটনাতে কিন্তু ভারতের এই যে আমি এই পয়েন্টটা দেখো, আমি যেটা বললাম এই জায়গাটা তোমাদেরকে এটা মনে হবে যে এটা থেকে কি করে ভারত সুবিধা পেতে পারে। এই যে জায়গা থেকে, এখান থেকে ভারত কী করে সুবিধা পেতে পারে, কারণ ভারত এখান থেকে কখন সুবিধা পাবে তোমাদেরকে বলি। দেখো, আমাদের ভারতের মেনলি আমেরিকাতে যেগুলো রপ্তানি করা হয় সেগুলো হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, মানে বিশেষ করে জামা প্যান্ট এগুলো, এবং বিভিন্ন কৃষিজ পণ্য, মানে চাল ডাল গম এই জাতীয় যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে সেগুলো বিশেষ করে আমেরিকাতে নিয়ে যাওয়া হয়। এছাড়াও অনেক কিছু জিনিস রয়েছে। তো এবারে যখন আমি দেখছি যে আমেরিকা এর উপরে ট্যারিফ চাপিয়ে দিচ্ছে, মানে 50% শুল্ক আরোপ করে দিচ্ছে, তখন ভারতের ক্ষেত্রে যেহেতু আমেরিকার কাছে নিয়ে যাওয়া অনেকটা মানে টাকা বা অনেকটা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে, সেই কারণের জন্য ভারত কি করবে না, ভারত অন্য দেশে এটাকে এক্সপোর্ট করা যায় কিনা সেই জায়গাটা খোঁজার চেষ্টা করবে, তাই তো। যখনই ভারত একটা অন্য দেশের মানে পেয়ে গেল যে আমি ওই দেশটাতে এক্সপোর্ট করতে পারবো, তখন এই যে ভারতের অর্থনৈতিক যে বাধাটা ছিল সেটা কিন্তু খুলে গেল বা উন্মুক্ত হয়ে গেল। তার ফলে ভারত কিন্তু সেই দেশে সেই জিনিসগুলো এক্সপোর্ট করতে পারছে এবং ভারতের জন্য একটা বাণিজ্যিক যে প্রসার সেটা কিন্তু ঘটলো। এটা কিন্তু ভারতের কাছে একটা কিন্তু এই যে কখনো কখনো সুবিধা পেল, অর্থাৎ ভারতের জন্য অন্য দেশের ক্ষেত্রে রপ্তানি করার একটা দিক কিন্তু খুলে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথেও যে পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে আমরা হয়তো এই বছরে একটা কথাই বলছি যে এই বছরে হয়তো 500 ইউনিট আমরা চাল উৎপন্ন করলাম বা ধান উৎপন্ন করলাম, পরের বছরে আমাদের উচ্চ ফলনশীল বীজের কারণে দেখা গেল যে এটার পরিমাণ গিয়ে দাঁড়ালো 800 ইউনিট, আমি কথাই বলছি 800 ইউনিট। তখন আমরা যেহেতু আমেরিকাও পেয়েছি, তার সাথে সাথে অন্য দেশের যে বাণিজ্য করার যে রাস্তাটা সেটাও আমরা পেয়ে গেছি, ফলে এই যে এক্সট্রা উৎপাদন যেটা হলো সেটা কিন্তু আমরা বাইরের দেশগুলোতে এক্সপোর্ট করতে পারবো। এই যে সুবিধাটা, এই সুবিধাটাও কিন্তু আমরা পাবো। অর্থাৎ এটা যে শুধুমাত্র খারাপ দিক এমনটা নয়, এটা কিন্তু কখনো কখনো ভারতের ক্ষেত্রে সুবিধাও কিন্তু করে দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানেতে আমরা উপসংহার হিসাবে বলবো, তবে তবে যেহেতু এটা তো কখনোই ভালো দিক নয়, মানে প্রত্যক্ষভাবে দেখতে গেলে এটা তো কখনোই ভালো দিক নয়, তো সেক্ষেত্রে আমরা বলবো 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 500 বিলিয়ন, অর্থাৎ যেটাকে আমরা মিশন 500 বলছি, এই 500 বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে উভয় দেশ কাজ করছে, যা খুব তাড়াতাড়ি দুই দেশের বাণিজ্য চুক্তির প্রভাব কাটিয়ে ওঠার ইঙ্গিত দেয় বলে আমি মনে করি। ব্যাস হয়ে গেল। এবারে আমাদের জানতে হবে এই যে মিশন 500 বা 500 বিলিয়নের যে চুক্তি সেটা কি একটু দেখব। দেখো মিশন 500 হচ্ছে মূলত, দেখো মিশন 500 হলো মূলত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ বা আমেরিকার মধ্যে একটা বাণিজ্যিক উদ্যোগ। এর মূলত লক্ষ্য হলো 2030 সালের মধ্যে এই যে দুই দেশ, এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 500 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা এবং কৌশলগত প্রযুক্তিগত বিভিন্ন সম্পর্ককে জোরদার করা এবং একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এবং তার সাথে সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার গুরুত্ব দেয়। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই উদ্যোগ ফেব্রুয়ারি 2025-এ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনার মাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এটা একটা বড় পদক্ষেপ হতে পারে। বুঝতে পারলে যে মিশন 500টা কি। ব্যাস এবারে আমরা দেখব এই রিলেটেড কিছু ক্রস কোশ্চেন যদি আমাদেরকে করে সেগুলো কেমন হতে পারে এবং তার উত্তর। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি কিন্তু 47তম, এটা মাথায় রাখবে, এটা কিন্তু 47তম। ডোনাল্ড ট্রাম্পের যিনি মানে যে রাজনৈতিক দলটা সেটার নাম হচ্ছে রিপাবলিকান, উনি কিন্তু এই রিপাবলিকান দল থেকে এই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। জো বাইডেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আগে যিনি 46তম প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, এই জো বাইডেন এবং কমলা হ্যারিস এদের যে রাজনৈতিক দল সেটা হচ্ছে ডেমোক্রেটিক। আর কমলা হ্যারিস ইনি কিন্তু একজন ভারতীয় বংশোদ্ভূত এবং আমেরিকার 49তম উপরাষ্ট্রপতি ছিলেন। অর্থাৎ এই যে জো বাইডেন, এই জো বাইডেনের সময়কালে কিন্তু কমলা হ্যারিস
আমেরিকার উপরাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। ঠিক আছে, তো 49তম, এটা মাথায় রাখবে। বর্তমানে আমেরিকার উপরাষ্ট্রপতি পদে রয়েছেন জেডি ভ্যান্স, যিনি কিন্তু 50তম। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। এখানে ওয়াশিংটন ডিসি আমি বলে রাখি, এটা অনেক সময় জিজ্ঞেস করে তোমাদের, এই যে ওয়াশিংটন ডিসি আমি বলছি, তো এই ওয়াশিংটন ডিসির পুরো নাম কি? এটার পুরো নাম হচ্ছে ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, অর্থাৎ ডিসি, যেটার পুরো নাম আমি বললাম ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, এটা মাথায় রাখবে। আমেরিকার মুদ্রা হচ্ছে ইউএস ডলার। দ্বিকক্ষ বিশিষ্ট মার্কিন যে পার্লামেন্ট বা আইনসভা, এটার নাম হচ্ছে কংগ্রেস। এর উচ্চকক্ষের নাম হলো সিনেট এবং নিম্নকক্ষের যে নাম সেটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এটা মনে রাখবে। বর্তমানে আমেরিকার অর্থনৈতিক দিক থেকে বা জিডিপির যে র্যাঙ্ক, সেই জিডিপির র্যাঙ্ক থেকে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এটা তোমাদের আগের দিন আমি করিয়ে দিয়েছি যে জিডিপি র্যাঙ্ক ওয়াইজ বিভিন্ন দেশের যে অবস্থান, সেখানে ভারত চতুর্থ, সেই নিয়ে কিন্তু ভিডিওটা আমি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নিও। ব্যাস, আমাদের হয়ে গেল। এবারে দেখবো আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড যে সম্প্রতি পশ্চিমবঙ্গের 7টি দ্রব্য এই যে জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেল, সেই সম্পর্কে আমাদের কিছু জিজ্ঞেস করতে পারে বা বলতে পারে যে সম্প্রতি পশ্চিমবঙ্গের 7টি দ্রব্য জিআই ট্যাগ পেয়েছে, এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? যদি জেনে থাকেন তো বলুন। তখন আমাদেরকে বলতে হবে যে সম্প্রতি বা এপ্রিল 2025-এ পশ্চিমবঙ্গ সরকার মোট 7টি পণ্যের ওপর ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে, যা রাজ্যটির ঐতিহ্যবাহী পণ্য ও হস্তশিল্পকে বিশ্বজুড়ে স্বীকৃতি পেতে সাহায্য করবে। এই স্বীকৃতি রাজ্যের স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে বলে আমি আশা করছি। বোঝা গেছে? এবারে যে মানে দ্রব্যগুলো জিআই ট্যাগ পেয়েছে বা যে পণ্যগুলো জিআই ট্যাগ পেয়েছে, সেই পণ্যগুলোর নাম আমাদের মনে রাখতে হবে এবং কোন কোন বিভাগ থেকে সেগুলো পেয়েছে। দেখো, প্রথম যেটি জিআই ট্যাগ পেয়েছে সেটি হলো নলেন গুড়ের সন্দেশ, দ্বিতীয়ত পেয়েছে কামারপুকুরের সাদা বোঁদে, তৃতীয়ত পেয়েছে মুর্শিদাবাদের ছানা বড়া, আর চতুর্থত যেটা পেয়েছে সেটা হলো বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু। এই যে 4টি দ্রব্যের নাম বললাম, এই 4টি দ্রব্য ঐতিহ্যবাহী মিষ্টি হিসাবে জিআই ট্যাগ পেয়েছে। আর বারুইপুরের পেয়ারা এবং রাঁধুনি পাগল ভাত, এই দুটা কৃষিজাত দ্রব্য হিসেবে জিআই ট্যাগ পেয়েছে। আর তোমার সর্বশেষ 7 নম্বর যেটা, সেটা হচ্ছে মালদার নিস্তারি সিল্ক সুতা, এটা কিন্তু টেক্সটাইল হিসাবে জিআই ট্যাগ পেয়েছে। তোমরা প্রত্যেকটা জিআই ট্যাগপ্রাপ্ত দ্রব্যের নাম এবং কোন বিভাগ থেকে পেয়েছে সেগুলো কিন্তু একটু দেখে নেবে। দেখো, এবারে দেখবো এই যে জিআই ট্যাগ, এই জিআই ট্যাগটা পেলে কি হয়, মানে জিআই ট্যাগটা তো দেওয়া হচ্ছে, তো এই জিআই ট্যাগের যে সুবিধা বা এই জিআই ট্যাগটা পেলে কাদের কি লাভ হতে পারে সেটা আমরা একটু দেখবো। দেখো, এই যে জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক ইঙ্গিত, এই যে ট্যাগটা, এটা দেওয়া হয় কোনো পণ্যের গুণমান, খ্যাতি এবং বৈশিষ্ট্য নিশ্চিত করতে, যা তার নির্দিষ্ট ভৌগোলিক উৎস থেকে উদ্ভূত হয়। এর মাধ্যমে পণ্যের সত্যতা, মৌলিকতা রক্ষা করা হয়, ঐতিহ্য সংরক্ষণ করা এবং স্থানীয় কৃষক, কারিগর, ছোট ব্যবসায়ী এবং অর্থনৈতিক সুবিধা ও কাজের সুযোগ তৈরি করে। অর্থাৎ ধরো মালদার যে আমটা, ফজলি আম, এই মালদার ফজলি আম জিআই ট্যাগ পেয়েছে, তার মানে কি মালদার এই যে আমটা, এই আমটা ভারত বিখ্যাত হবে, অর্থাৎ তার যে চাহিদা সেটা বাড়বে। অতএব সেখানকার যারা ব্যবসায়ী বা যারা এই যে আম চাষ করছে, তারা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক কাজের সুযোগ পাবে, সেটাই বলা হচ্ছে। আর এই যে জিআই ট্যাগটা, অর্থাৎ পার্টিকুলার যে জায়গাটা, সেই জায়গাটার থেকে যেহেতু ওটা উদ্ভূত হচ্ছে, ফলে সেই জায়গার একটা মানে গুণমান, অর্থাৎ সেই জায়গার বা সেই পণ্যের একটা সত্যতা, তার যে মৌলিকতা, সেটা কিন্তু থাকবে, তার জন্যই জিআই ট্যাগটা দেওয়া হয়। দেখো, এবারে দেখবো এই রিলেটেড কিছু কোশ্চেন করতে পারে, সেই কোশ্চেনগুলো কেমন হতে পারে এবং তার উত্তরগুলো কি কি হতে পারে সেগুলো দেখবো। দেখো, ভারত ও পশ্চিমবঙ্গের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যের নাম হলো দার্জিলিং চা। তোমরা প্রত্যেকে জানো 2004-05 সালে এটা দেওয়া হয়েছিল। জিআই ট্যাগ আগেই বললাম, এর পুরো নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। 2025-এর নভেম্বর অনুযায়ী সর্বশেষ 7টি পণ্য যুক্ত হওয়ার পরে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগপ্রাপ্ত দ্রব্যের পরিমাণ গিয়ে দাঁড়ালো 39টি। অর্থাৎ বর্তমানে জিআই ট্যাগপ্রাপ্ত দ্রব্যের পরিমাণ গিয়ে দাঁড়ালো 2025 সালের নভেম্বর অনুযায়ী 39টি। এবারে দেখব ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনে ভৌগোলিক নির্দেশিক রেজিস্ট্রি, যেটাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি বলছি, দ্বারা ভারতের জিআই ট্যাগ প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে ভৌগোলিক নির্দেশিক রেজিস্ট্রি, এটা কিন্তু এই ভারতের বিভিন্ন পণ্যের ওপর জিআই ট্যাগ দিয়ে থাকে।
ভারতের সর্বাধিক জিআই ট্যাগপ্রাপ্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের মোট ৭৭টি দ্রব্যের ওপর জিআই ট্যাগ পেয়েছে। কলকাতার রসগোল্লা ২০১৭ সালে জিআই ট্যাগ পায়, বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা ২০১৫ সালে জিআই ট্যাগ পায়, সুন্দরবনের মৌবান মধু জিআই ট্যাগ পায় ২০২৪ সালে, জয়নগরের মোয়া জিআই ট্যাগ পায় ২০১৫ সালে, পুরুলিয়ার ছৌ নাচের যে মুখোশ সেটা ২০১৭ সালে জিআই ট্যাগ পায়, এবং মালদার হিমসাগর ও ফজলি আম ২০০৮ সালে জিআই ট্যাগ পায়। এছাড়াও ৩৯টা, তোমাদেরকে বললাম এগুলো ছাড়াও মোট তো ৩৯টা জিআই ট্যাগ পেয়েছে। এই ৩৯টা দ্রব্য তোমরা যে যে জায়গা থেকে রয়েছো, অর্থাৎ তোমার যে জেলা, সেটা ধরো আমি বললাম তোমার জেলা বর্ধমান, তাহলে বর্ধমান রিলেটেড কী কী জিআই ট্যাগ পেয়েছে, কোন কোন দ্রব্য জিআই ট্যাগ পেয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকে দেখে যাবে। তাই প্রত্যেকে নিজের জেলার জিআই ট্যাগপ্রাপ্ত দ্রব্যগুলির নাম এবং সাল অবশ্যই দেখে যাবে। সেটাই কিন্তু এখানে বলে দিয়েছি, কারণ অতগুলো বলা এখানে সম্ভব নয়। তারপরে দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এটার বিস্তারিত তথ্যটা তোমরা যখন জানবে না, তোমরা নিজেরাই বলবে যে সত্যি এত সুন্দর একটা পদক্ষেপ, খুব সুন্দর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এই রিলেটেড তোমাদেরকে প্রশ্ন করতে পারে। দেখো এইটা কিন্তু তোমরা জানতে না, অনেকেই জানতে না। তো ভিডিওটা লেন্দি হবে ঠিক আছে, কারণ একসাথে তোমরা অনেকগুলো তথ্য পাচ্ছ এবং ডিটেলসে আমাকে বলতে হচ্ছে ব্যাপারগুলো, তো সেক্ষেত্রে লেন্দি হবে, কিন্তু তোমরা অনেক তথ্য, নতুন নতুন তথ্য জানতে পারবে যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামে কাজে লাগবে। দেখো এখানে প্রশ্নটা তোমাদের এভাবে করতে পারে যে ভারতের সুপ্রিম কোর্টে যে প্রথাগত লেডি অফ জাস্টিসের মূর্তিটি ছিল সেটির যে প্রতীকী রূপ বা প্রতীকী যে রূপান্তর করা হয়েছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন বা এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন, প্রশ্নটা করতে পারে। এবার এটা যদি তোমার জানা না থাকে তুমি তো উত্তর দিতে পারবে না, সেক্ষেত্রে আমরা দেখবো এর বিস্তারিত আমরা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে বলবো। দেখো যিনি বলবেন তাকে উদ্দেশ্য করে, স্যার বা ম্যাম, ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহ্যবাহী লেডি অফ জাস্টিসের মূর্তির সাম্প্রতিক প্রতীকী রূপটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা বিচার ব্যবস্থার প্রতি দেশের পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করবে বলে আমি মনে করি। ব্যাস। এবারে এই যে পরিবর্তনটা হয়েছিল তৎকালীন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন তখনকারের, অর্থাৎ তখন কিন্তু এই পরিবর্তনটা করা হয়েছিল। এবার এই পরিবর্তনের ক্ষেত্রে কি কি পরিবর্তন করা হয়েছে সেটা আমরা দেখব, এবং এখানে তোমাদের সুবিধার জন্য দুটো ছবি দেখো আমরা এখানে দিয়েছি। এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্তমানের ছবি, এটা বর্তমান, আর এটা হচ্ছে আগে, অর্থাৎ আগে এই ছবিটা ছিল। এবার দেখো যে ঐতিহ্যবাহী মূর্তির সঙ্গে নতুন মূর্তির যে পার্থক্যগুলো এবং কেন পরিবর্তন করা হয়েছে তার সপক্ষে যে যুক্তি সেটা আমরা দেখব। দেখো প্রথমত খোলা চোখ, অর্থাৎ সাধারণ লেডি অফ জাস্টিসের চোখে একটি কালো কাপড় বাঁধা থাকে। দেখো এই যে আগের যে মূর্তিটা ছিল সেখানে একটা চোখে কালো কাপড় বাঁধা ছিল, যা বোঝায় যে ন্যায় বিচার পক্ষপাতহীন এবং ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য সমান। কিন্তু নতুন যে মূর্তিটি সেখানেতে চোখ খোলা রাখা হয়েছে, দেখো দেখতে পাচ্ছ এখানে কোনো চোখে কাপড় নেই, চোখ খোলা রয়েছে। এর মাধ্যমেই যেটা বোঝানো হচ্ছে যে যা এই ধারণাকে তুলে ধরে যে ভারতের আইন অন্ধ নয়, বরং সমাজে বিদ্যমান বাস্তবতাকে ভালোভাবে দেখে এবং সেই অনুযায়ী বিচার করে। বোঝা গেছে? দেখো দ্বিতীয়ত রয়েছে সংবিধান হাতে ধারণ, অর্থাৎ ছবিটা দেখো, এখানে ছবিটা দিলে বেটার হতো কারণ না হলে তুলে তুলে দেখতে হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে মূর্তিটি ছিল সেখানে একটি সংবিধানের পরিবর্তে তরোয়ারি ছিল, আর বর্তমানের যে ছবিটি সেখানে দেখা একটা সংবিধান, অর্থাৎ ভারতের সংবিধান এখানে কিন্তু রয়েছে, হাতে ভারতের সংবিধান রয়েছে, আগে ছিল হাতে একটা তরোয়ারি। এই সম্পর্কে বা এই সপক্ষে কি যুক্তি দেওয়া হচ্ছে দেখো আমরা দেখব। দেখো তাহলে বলবো যে সংবিধান হাতে ধারণ, অর্থাৎ নতুন মূর্তিতে লেডি অফ জাস্টিস তরোয়ারির পরিবর্তে ভারতের সংবিধান হাতে ধরে আছেন। ঐতিহ্যবাহী তরবারি শাস্তি প্রয়োগের ক্ষমতাকে প্রতীকীভাবে প্রকাশ করে, অর্থাৎ তরবারি কি প্রকাশ করছিল না, শাস্তিকে বোঝাচ্ছিল। কিন্তু নতুন মূর্তিতে সংবিধান ধারণ করার অর্থ হলো ভারতের বিচার ব্যবস্থা শাস্তি বা প্রতিহিংসার পরিবর্তে সাংবিধানিক নীতি এবং মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে। বোঝা গেছে? তৃতীয়ত দেখো যে ভারতীয় সাজসজ্জা, পাশ্চাত্য পোশাকের পরিবর্তে নতুন মূর্তিতে ভারতীয় শাড়ি পরানো হয়েছে এবং বিচার ব্যবস্থায় ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে সরে এসে ভারতীয় সংস্কৃতিকে গ্রহণের ইঙ্গিত দেয়। ছবিটা একটু ভালো করে দেখে নাও। দেখো আগের যে ছবিটা ছিল সেখানেতে দেখো একটা বাইরের দেশের যে পোশাক সেটা ছিল, কিন্তু বর্তমানে ভারতের যে পোশাক সেটা দেখো শাড়ি পরা রয়েছে।
দেখতে পাচ্ছ? তাহলে ৩টা মূল জিনিস, সেটা হচ্ছে আগে হচ্ছে চোখে কাপড় বাঁধা ছিল, বর্তমানে আর চোখে কাপড় বাঁধা নেই। আগে তরবারি ছিল হাতেতে, বর্তমানে কিন্তু তরবারি পরিবর্তে সংবিধান রয়েছে। আর আগে ছিল বাইরের দেশের কাপড়, কিন্তু বর্তমানে সেটা রয়েছে যে ভারতীয় যে সংস্কৃতি বা ভারতীয় ঐতিহ্যের যে কাপড়, সেই কাপড় কিন্তু দেয়া রয়েছে। দেখো এই ৩টা। এবারে দেখব যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে বিচার ব্যবস্থাকে আরও আধুনিক, সংবেদনশীল এবং ভারতের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে বলে আমি মনে করি। এইটা বলার পরে তুমি বলে দিলে যে উপসংহার বা মেন যে পয়েন্ট হিসাবে শেষমেশ, যে অতএব এই পরিবর্তনগুলি বিচার ব্যবস্থাকে আরও আধুনিক, সংবেদনশীল এবং ভারতের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে বলে আমি মনে করি। এবারে এই রিলেটেড কিছু ক্রস কোশ্চেন তোমাকে করতে পারে, সেগুলো আমরা দেখব। দেখো আচ্ছা, এইটা আমি আগে তোমাদেরকে বলে দিয়েছি, তবু এখানে একবার তোমরা রিভিশন করে নাও। ভারতের ন্যায় সংহিতা আইন পূর্বে ভারতীয় দণ্ডবিধি, ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি 1860 নামে পরিচিত ছিল। এটি ব্রিটিশ শাসনের সময় প্রণীত হয়েছিল। বর্তমানে ভারতীয় দণ্ডবিধির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। 2023 সালে এটি নামকরণ করা হয়। এই নতুন আইনটি 1 জুলাই 2024 সাল থেকে কার্যকর করা হয়, অর্থাৎ 2023 সালে এটা প্রতিস্থাপিত হয় এবং কার্যকর করা হয় সেটা 2024 সালে। আগেই তোমাদেরকে আমি বলে দিয়েছি। দেখো, ভারতের সুপ্রিম কোর্ট 1950 সালে 26শে জানুয়ারি অস্তিত্ব লাভ করে, কিন্তু এই অস্তিত্ব লাভের পর সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয় এবং তার প্রথম যে অধিবেশন সেটা শুরু হয় 28শে জানুয়ারি 1950। অর্থাৎ তোমাকে যদি বলা হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা কত সালে, তখন তুমি বলবে 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে। আবার ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 সালে গঠিত হয় এবং এই কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তোমরা প্রত্যেকে ইতিহাসে পড়েছ। পরবর্তীতে 1861 সালে ব্রিটিশদের ভারতের হাইকোর্ট আইন চালু হওয়ার পর 1862 সালে কলকাতাতে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এবং তখন এই যে সুপ্রিম কোর্টটা কলকাতায় যেটা ছিল সেটা বন্ধ হয়ে যায়। আর তোমরা জানো যে 1862 সালে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ এই 3টে জায়গাতে মানে তোমার হাইকোর্ট চালু হয়েছিল। তারপর থেকে কিন্তু এই সুপ্রিম কোর্ট যেটা তোমার ছিল 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী, 1774 যে সুপ্রিম কোর্টটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। দেখো, এরপরে দেখব যে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের মোট বিচারপতি কিন্তু 34 জন, যার মধ্যে একজন থাকেন প্রধান বিচারপতি আর বাকি 33 জন থাকে মানে সহ বিচারপতি, টোটাল 34 জন। সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়ে থাকে। তারপরে দেখো, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানাইয়া 1950 থেকে 51 সাল পর্যন্ত। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফাতিমা বিবি। আর সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের যে মেয়াদকাল সেটা হচ্ছে সর্বোচ্চ 65 বছর অথবা 6 বছর পর্যন্ত, যেটা আগে হবে। ধরো তুমি 62 বছরেতে প্রধান বিচারপতির পদে নিযুক্ত হলে, তাহলে তোমার আর কতদিন রয়েছে? 3 বছর রয়েছে। এটা কিন্তু দেখা গেল যে তোমার এই 3 বছর, তোমার কিন্তু 3 বছর 65 বছর হতে আর 3 বছর রয়েছে, কিন্তু তোমার দেখা গেল তো এমনিতে তো 6 বছর তুমি করতে পারবে, কিন্তু যেহেতু তোমার 65 বছর হয়ে যাচ্ছে, তাই তুমি এই 3 বছরে কিন্তু এই সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে পারবে, আর কিন্তু পারবে না। আবার ধরো দেখা গেল তোমার বয়স হচ্ছে 45 বছর, তাহলে তুমি 6 বছর অর্থাৎ 45-এর সাথে 6 যোগ করলে 51 বছর বয়স পর্যন্ত তুমি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবে। অর্থাৎ যেটা আগে হবে, হয় তুমি 6 বছর অথবা তোমার বয়স যদি 65 বছর হয়ে যায়, তাহলে ততদিন পর্যন্ত তুমি এই কার্যকালে থাকতে পারবে বা তোমার কার্যকালের মেয়াদ কিন্তু এই সময় পর্যন্ত। দেখো এখানে ছবিটা একটু দেখিয়ে দিই। এই যে বর্তমানে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন তিনি হলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই বা বি.আর. গাভাই আমরা বলি, এটা ওনার ছবি। আর ইনি হলেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। ইনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিচারপতি হবেন, সেটা আমরা এখানে ডিটেলসে দেখো বলে দিচ্ছি। যে দেখো এখানে বলা হচ্ছে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই বা বি.আর. গাভাই। তিনি কিন্তু 52তম, অর্থাৎ ইনি 52তম ভারতের
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে বিচারপতি সূর্যকান্ত শর্মা উনি ৫৩তম বিচারপতি হবেন ২০২৫ সালের ২৪শে নভেম্বর থেকে, এবং তিনি তার কার্যভার গ্রহণ করবেন, মানে কার্যভারে থাকবেন সেই পদ পর্যন্ত, সেটা হচ্ছে ২০২৭ সালের ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে সুপ্রিম কোর্টের ৫২তম বিচারপতি বর্তমানে রয়েছেন কে? ৫২তম ইনি হলেন বি.আর. গাভাই, এবং ৫৩তম বিচারপতি হবেন সূর্যকান্ত শর্মা। কত সাল থেকে? ২০২৫ সালের ২৪শে নভেম্বর থেকে। আর তোমাদের যেহেতু ইন্টারভিউ নভেম্বরের পরেই হবে, তখন কিন্তু বিচারপতি থাকবেন এই সূর্যকান্ত শর্মা। এনার নামটা ওর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। আর মনে রাখবে, এই যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি না, এটা মূলত নিয়োগ হয় কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে। তো কলেজিয়াম সিস্টেম অনেক বড় একটা জিনিস, তো আমি ডিটেলসে বলছি না। তবে মনে রাখো, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে না 10 বছরের হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু সে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারবে। তো এরকম অনেক ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা পলিটিতে সেগুলো পড়বে। তো এই ব্যাপার। এবারে আমরা 5 নম্বরের ক্ষেত্রে আমরা যেটা দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে সম্প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধে বিভিন্ন দেশ জড়িয়ে পড়ছে। উদাহরণস্বরূপ বলতে পারে যে ইসরায়েল প্যালেস্তাইন, বা রাশিয়া ইউক্রেন, বা ইসরায়েল ইরান, বা ভারত পাকিস্তান, এই ধরনের উদাহরণ তোমাকে দিতে পারে। তো এর যে কারণ হিসাবে আপনি কি মনে করেন, তো এরকম কেন যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে? তো আর যুদ্ধ বিরতি ঘোষণা করার জন্য কী ধরনের শান্তি চুক্তি করার প্রয়োজন আছে বলে, বা কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? এরকম প্রশ্ন করতে পারে। কারণ তোমরা দেখেছো যে ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধ, সেটা কত বড় আকার নিয়েছে, এবং এই যে তোমার রাশিয়া ইউক্রেন, সেটা 2 বছর ধরে কন্টিনিউ চলছে। এই যুদ্ধ কিন্তু থামার নয়, মানে চলেই যাচ্ছে। তো প্রত্যেকটা দেশই এখন প্রায় বলতে পারো, প্রায় প্রত্যেকটা, মানে যেগুলো তোমার জিডিপির বা অর্থনৈতিক দিক থেকে যে সমস্ত দেশগুলো উন্নত পর্যায়ে রয়েছে, প্রায় প্রত্যেকটা দেশই কিন্তু একটা অন্য একটা দেশের সাথে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ছে। তো সেক্ষেত্রে কেন এই যুদ্ধটা, কিসের কারণে যুদ্ধ? দেখো, যুদ্ধ রিলেটেড যখনই তোমাকে কোনো প্রশ্ন করবে না, তার কারণই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা এই কারণটা উল্লেখ করে দিতে পারবে। কারণ এখানে মূলত যুদ্ধ যে কারণে হয়, সেই কারণগুলো আমি এখানে দিয়েছি। তাই যুদ্ধ রিলেটেড কোনো প্রশ্ন তোমাদেরকে যদি জিজ্ঞেস করে, বিশেষ করে ধরো এমনটা হতে পারে যে তোমাকে এরকম জিজ্ঞেস করলো যে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ সম্পর্কে আপনি কিছু বলুন, তখন তুমি এই কারণগুলোই বলতে পারবে, কারণ সেখানেও কিন্তু একই কারণ রয়েছে। তাই প্রত্যেকটা কারণ এখানে আমি দিয়েছি। কি কারণে যুদ্ধ মূলত বর্তমান পরিস্থিতির নিরিখে হচ্ছে, সেগুলো আমরা একটু দেখব। দেখো, আমরা বলবো যে স্যার বা ম্যাম, আমার মতে এক বা একাধিক দেশের মধ্যে যুদ্ধের অনেক কারণ থাকতে পারে। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দেশগুলির মর্যাদা ও প্রভাব বিস্তার। অর্থাৎ এক দেশ বলছে আমি প্রধান হব, মানে প্রধান বলতে কি, মানে আমি এই জায়গাটা রাজত্ব করব, বা এই পুরো জায়গাটা আমার হবে। এই যে প্রভাব বিস্তার, এটা কিন্তু বর্তমানে রয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, সম্পদ ও ভূখণ্ডের দখল, বিশেষ করে তেল, গ্যাস, খনিজ দ্রব্যের যে কৌশলগত গুরুত্বপূর্ণ যে অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সেটা তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে ইসরায়েল বলছি, তোমার বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা, সেটা মূলত ন্যাটো সদস্য গোষ্ঠীর সাথে যুক্ত হওয়া, এবং তেল গ্যাস ওই যে জায়গাটা, সেই এই তেল গ্যাস বলো বা বিভিন্ন খনিজ সম্পদ বলো, সেগুলোকে নিয়ে মূলত এই যুদ্ধ। তো সেটাও দেখো এখানে কারণ হিসাবে আমি দিয়েছি। এছাড়াও রাজনৈতিক ক্ষমতা নিয়ে বিরোধ, তোমরা দেখতে পাবে যে বাংলাদেশের যে ঘটনাটা, রাজনৈতিক ক্ষমতা নিয়ে বিরোধ, অর্থনৈতিক স্বার্থে দ্বন্দ্ব, এছাড়াও জাতিগত এবং ধর্মগত, বিশেষ করে প্যালেস্তাইনের সাথে যে ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে, মানে ইহুদি বনাম যে তোমার ইসলাম যে যুদ্ধটা মূলত আমরা যেটাকে দেখছি বর্তমানে, তো সেখানেও একটা জাতিগত ধর্মগত একটা ব্যাপার রয়েছে, এবং আঞ্চলিক সমস্যা। তোমাদেরকে বললাম যে ইসরায়েলের সাথে যে প্যালেস্তাইনের যুদ্ধটা হচ্ছে, সেটাই জাতিগত সমস্যা এবং আঞ্চলিক একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এবং ঐতিহাসিক ক্ষোভ এবং রাজনৈতিক নেতাদের উচ্চাকাঙ্ক্ষা, এগুলো কিন্তু মূলত যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিরিখে কারণ। এই কারণগুলো তোমরা বলতে পারো যে এই কারণে যুদ্ধ হচ্ছে। তোমাকে যেই যুদ্ধ জিজ্ঞেস করবে, তুমি কিন্তু এই কারণগুলো বলবে। প্রত্যেকটা যুদ্ধের পিছনে কিন্তু এই কারণগুলো কিন্তু রয়েছে। দেখো, যুদ্ধ তো মোটেও ভালো জিনিস নয়, কারণ যুদ্ধ চললে সমগ্র বিশ্বের জন্যই ক্ষতিকর। তো এই যুদ্ধ বন্ধ করার জন্য, বা এই যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তির জন্য কি কি মতামত, মানে কি কি তুমি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তোমার মনে হয়, তোমার কি মতামত, সেটা আমরা এবার একটু জানবো। দেখো, এখানে বলবো স্যার, যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না, বরং ঘৃণা, অবিশ্বাস, প্রাণহানি এবং দীর্ঘমেয়াদী দুর্ভোগ
তৈরি করে, যা কেবল যে দুটো দেশ যুদ্ধ করছে বা তার বেশি বা ততোধিক দেশের জন্য এটা ক্ষতিকর নয়, যা সমগ্র বিশ্বের জন্যই ক্ষতিকর, যার ফলে সমগ্র বিশ্বের প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক সমেত সমস্ত দিকই ক্ষতিগ্রস্ত হয়। তাই যুদ্ধ বিরতির জন্য এবং শান্তি চুক্তি স্থাপনের জন্য কূটনৈতিক আলোচনা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মধ্যস্থতা, বিশেষত জাতিসংঘের মাধ্যমে। দেখো, জাতিসংঘের বা ইউনাইটেড নেশন যেটা আমরা বলি জাতিসংঘ, তো এই জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের মূল কাজই হচ্ছে যে পৃথিবীতে শান্তির সঞ্চার ঘটানো, যুদ্ধবিরতি ঘোষণা করা। অর্থাৎ আর তোমরা জানো যে জাতিসংঘের মোট 193টা দেশ এই জাতিসংঘের সদস্য রয়েছে। তো এই জাতিসংঘের মাধ্যমে বা আন্তর্জাতিক বিভিন্ন মধ্যস্থতার মাধ্যমে আমাদের এগুলো থামানোর চেষ্টা করতে হবে। ক্ষমতার যে ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা এবং সৃজনশীল নমনীয় আন্তর্জাতিক কূটনৈতিক নীতি তৈরি করা এবং সংঘাতের মূল কারণগুলি চিহ্নিত করে তা সমাধান করার জন্য আন্তর্জাতিকভাবে এবং দুই দেশ মিলিত হয়ে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া এবং দ্রুত তা সমাধানের চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। কত সুন্দর করে তুমি বললে! ব্যাস, এগুলোই হচ্ছে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য তোমার মতামত কি হতে পারে। এবারে দেখব এগুলো থেকে কি ক্রস কোশ্চেন করতে পারে, তো সেগুলোর উত্তর কি হতে পারে, আমরা কিভাবে উত্তর দেব। দেখো, প্রথমত যেটা রেখেছি, দেখো যে বিজয় দিবস প্রতি বছর 16ই ডিসেম্বর ভারতে পালন করা হয়ে থাকে। এবার বিজয় দিবসটা কেন পালন করা হয়, তার কারণ ভারতীয়রা পাকিস্তানের ওপর ভারতীয় সামরিক বাহিনীর বিজয়ের পাশাপাশি 1971 সালে যখন ভারত পাকিস্তান থেকে বাংলাদেশকে যখন স্বাধীন করে, আগের দিন আমি তোমাদেরকে বলেছি, কারণ বাংলাদেশ তো 1971 সালে স্বাধীনতা লাভ করে এবং বাংলাদেশকে স্বাধীনতা লাভ করিয়ে দেওয়ার জন্য ভারত কিন্তু মূল ভূমিকা পালন করে, যেটাকে আমরা মূলত মানে তখন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সময়কালে মুক্তিযোদ্ধা মানে মুক্তিযুদ্ধ হয়েছিল। তো সেই সময়কালে বা 1971 সালের ভারত পাকিস্তানের যে যুদ্ধ, সেই সময় পাকিস্তান থেকে বাংলাদেশের বিচ্ছিন্নতার কথা স্মরণ করে এই দিবস পালন করা হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট 3টি বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল। প্রথমটি হয়েছিল 1947, দ্বিতীয়টি হয় 1965 এবং তৃতীয়টি হয় 1971। এগুলো কিন্তু বড় যুদ্ধ। তাছাড়া তো তোমরা দেখতেই পাচ্ছ পাকিস্তান এমন একটা মানে দেশ যারা সর্বদা যুদ্ধে লিপ্ত হয়েই আছে, তাই না? তারা সবসময় নিজেরা যুদ্ধ করতে চায়, আর ওই যে সন্ত্রাসবাদী তাদেরকে মদদ দেয়। তো এগুলো হচ্ছে বড় যুদ্ধ। আর সীমিত যে যুদ্ধ সেটা মোটামুটি আমরা জানি যে 1999 সালে কার্গিল যুদ্ধ সংগঠিত হয়েছে, যা মূলত কাশ্মীরকে আর পাকিস্তানের সাথে ভারতের যে মূল যুদ্ধের কারণ সেটা মূলত পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর, এইটাকে নিয়ে কিন্তু মানে যুদ্ধটা। এছাড়াও তো বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানে রয়েছে যারা মানে ভারতে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কাজকর্ম চালায়। তো এবারে দেখো রয়েছে যেটা যে ভারতের প্রতি বছর 26শে জুলাই কার্গিল দিবস পালন করা হয় এবং 1999 সালে কার্গিল যুদ্ধের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় এবং সৈন্যদের আত্মত্যাগকে স্মরণ করে এই কার্গিল দিবসটা পালন করা হয়। কত না 26শে জুলাই। এই 26শে জুলাইতে কার্গিল দিবস আমরা পালন করি। আচ্ছা, ভারত এবং চীনের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধ হয়েছিল 1962 সালে, এটা মাথায় রাখবে। তবে সীমান্ত বিরোধের কারণে তোমার বিভিন্ন রকমের যুদ্ধ সংগঠিত হয়েছে। তো সেই রকমই 3টে সংঘাত যদি বলি তাহলে 1962-এর যুদ্ধ, 1967 সালের সংঘাত এবং 1987 সালের অচল অবস্থা। এবং পরবর্তীতে অনেক ছোটোখাটো সংঘাত বা সংঘর্ষ লেগেই আছে। যেমন একটা যদি বলি 2020 সালের গালওয়ান উপত্যকায় যে ঘটনাটা ঘটেছিল, তো কাঁটা তার পেরিয়ে যে এসে দুই সেনাবাহিনীর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, তো সেই কথাটা আমরা এখানেতে উল্লেখ করেছি। তারপরে দেখো যে 1971 সালে ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করা নিয়ে, সেখানেতে পাকিস্তানের তরফ থেকে অপারেশন সার্চলাইট এবং অপারেশন চেঙ্গিস খান, এই দুটো নামে অপারেশন তারা চালু করেছিল। ভারত তার প্রত্যুত্তরে পাল্টা হিসাবে অপারেশন টাইডেন্ট এবং অপারেশন পাইথন, এই দুটো এবং তার সাথে অপারেশন জ্যাকপট, এই 3টা কিন্তু সামরিক অভিযান চালায় এবং 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে বাংলাদেশ নামক একটা নতুন দেশের আত্মপ্রকাশ ঘটায়। এবং সেটা আগে তোমরা জানো যে বাংলাদেশ আগে ছিল পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশকে স্বাধীন করে।
দেখো, সম্প্রতি ভারত যে পাহলগামে যে সন্ত্রাসী হামলা ঘটিয়েছিল, সেখানে ২৬ জন হিন্দুর প্রাণ গিয়েছিল। তোমরা জানো যে নিরীহ এবং তারা প্রত্যেকেই ছিল পুরুষ এবং বেছে বেছে তাদেরকে মারা হয়েছিল। তো সেটা কিন্তু পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলিকে নিশ্চিত করার জন্য অপারেশন সিঁদুর ভারতের তরফ থেকে চালু করা হয় বা সামরিক অভিযান চালানো হয়। পাকিস্তানের জবাবে বা পাকিস্তান এর পরিপ্রেক্ষিতে তারা যে ড্রোন হামলাটা বা ক্ষেপণাস্ত্র হামলাটা চালায়, সেটার নাম হচ্ছে অপারেশন বুনিয়ামুন মারসুস। অপারেশন বুনিয়ানুম মারসুস। অর্থাৎ এইটাও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে অপারেশন সিঁদুরের বিপরীতে পাকিস্তানও তো একটা অপারেশন চালিয়েছিল, সেই অপারেশনটার নাম কি? তখন তোমাকে বলতে হবে তাদের যে অপারেশনটার নাম সেটা হলো অপারেশন বুনিয়ামুন মারসুস। ব্যাস। আচ্ছা, এরপরে আমরা দেখব সম্প্রতি, মানে গতকালকেই যেটা ঘটে গেছে সেটাও কিন্তু তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি, ইনক্লুড করে দিয়েছি। এবং এটা অনেকের দাবি ছিল যে বর্তমানে এই যে নারীদের সাফল্য, এই যে বিশ্বকাপ ক্রিকেটে যে আমাদের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জয়লাভ করলো, সেখানে নারীদের যে গুরুত্ব, এটা নিয়ে অনেকে ভিডিও চাইছিলেন, তো আমি এটা ইনক্লুড করে দিয়েছি। দেখো, এই প্রশ্নটা এভাবে করতে পারে, আর এই প্রশ্নটা তোমাদেরকে করবেই, কারণ রিসেন্ট ঘটনা এটা। তোমার নভেম্বরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা ঘটছে, আর তোমাদের জানুয়ারি করে হয়তো ইন্টারভিউ স্টার্ট হবে। তো সেক্ষেত্রে প্রশ্নটা এভাবে করতে পারে যে সম্প্রতি ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ঘটনাটি আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখবেন, বা ক্রিকেটে ভারতীয় নারীদের যে সাফল্য, এটা কি আগামী দিনের ভারতীয় নারীদের জন্য গুরুত্বপূর্ণ কৃতিত্বের অর্জনের ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? এই প্রশ্ন এভাবে করতে পারে, বা তোমাদের মহিলা ক্রিকেট দল থেকে নানা রকম প্রশ্ন করতে পারে। সবগুলোরই কিন্তু ডিটেলস এখানে তুমি পেয়ে যাবে যদি ভালো করে এই যে বিস্তারিত তথ্যগুলো তোমরা যদি দেখো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে উত্তর দেব? দেখো, যে যিনি প্রশ্ন করবেন তাকে উদ্দেশ্য করে স্যার বা ম্যাম 2025 সালের আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ঐতিহাসিক সাফল্য নারী ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই বিজয় কেবল একটি ক্রীড়া জয় নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনকে প্রতিফলিত করে। এই জয় নারীর সক্ষমতা এবং সম্ভাবনার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় আশাবাদী। ব্যাস, এইটুকু বললে তোমার মতো করে। এবারে যেহেতু এটা আমাদের ভারতের অভ্যন্তরীণ ঘটনা এবং সর্বপ্রথম আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দল এই বিশ্বকাপ জয়লাভ করলো, সেক্ষেত্রে আমাদের ডিটেলস কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ইতিবাচক প্রভাব, অর্থাৎ বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করার পরে তাদের ইতিবাচক প্রভাব সমাজে কী কী পড়তে পারে এবং নারী ক্ষমতায়নে এর কতটা গুরুত্ব রয়েছে, আমরা সেগুলো দেখব। তোমাদের যে পয়েন্টগুলো মনে হবে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে। আমি অনেকগুলো পয়েন্ট দিয়েছি। প্রথম দেখো, লিঙ্গভিত্তিক গতানুগতিক ধারণা ভাঙা। অর্থাৎ এই জয় প্রমাণ করে যে ক্রিকেট কেবল পুরুষদেরই খেলা নয়, এটা সমাজের প্রচলিত এমন ধারণাকে চ্যালেঞ্জ করছে। ভারতীয় দলের যেসব খেলোয়াড়রা সমাজের সেই সব মেয়েদের অনুপ্রাণিত করছে যারা খেলাধুলা নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে চায়। অর্থাৎ এমন ভারতের অনেক মহিলা রয়েছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে, তারা সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তারা অংশগ্রহণ করতে চায়। তাদের কাছে এটা কিন্তু একটা অনুপ্রেরণা যে হ্যাঁ, এই ক্রিকেটেও কিন্তু মেয়েদের একটা অস্তিত্ব আছে, তারাও কিন্তু এখান থেকে একটা ক্যারিয়ার গড়তে পারে। এটা কিন্তু একটা বার্তা এখান থেকে দিচ্ছে। দ্বিতীয়ত দেখো, আদর্শ স্থাপন। আদর্শ স্থাপনে বলা হচ্ছে কি, হরমনপ্রীত কৌর, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষের মতো খেলোয়াড়রা তরুণ প্রজন্মের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সাফল্যের গল্প অনেক মেয়েকে তাদের নিজস্ব স্বপ্নের পেছনে ছুটতে উৎসাহিত করবে। তৃতীয়ত দেখো বলছে ব্যাপক স্বীকৃতি এবং সম্মান। যেহেতু বিশ্বকাপ ক্রিকেটের মতো একটা ইভেন্টে তারা জয়লাভ করেছে, তো সেক্ষেত্রে ক্রিকেটাররা জনসাধারণের কাছ থেকে ব্যাপক স্বীকৃতি পেয়েছে, সম্মান পেয়েছে, যা অতীতে খুবই কম দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা তাদের অভিনন্দন জানিয়েছেন, যা তাদের সাফল্যকে আরও বেশি গুরুত্ব দিয়েছে। বিনিয়োগের বৃদ্ধি। যেহেতু এই ধরনের বড় সাফল্য মহিলা ক্রিকেটকে আরও বেশি বিনিয়োগের এবং পৃষ্ঠপোষকতায় আকর্ষণ করবে বলে আশা করা যায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই বর্তমানে ঘোষণা করেছেন যে পুরুষদের দলের সমানই বা তাদের মতো মর্যাদা সম্পন্ন পুরস্কার কিন্তু তাদেরকে দেয়া হবে। এটা একটা কিন্তু বড় বা ইতিবাচক কিন্তু পদক্ষেপ।
আত্মবিশ্বাস বৃদ্ধি, অর্থাৎ এই যে জয় এটা শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, গোটা দেশের নারীদের মধ্যে আত্মবিশ্বাস আত্মসম্মান বাড়াতে সাহায্য করবে। এটা দেখায় যে সঠিক সুযোগ এবং সহায়তা মাধ্যমে নারীরা যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম। তাই তো, এখন নারীরা সবই পারে। তো এবার এখানে দেখো পরিবর্তিত দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এই জয় সমাজের নারীদের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন সেটা আনতে পারবে। বহু পরিবার এমন যাদের তাদের মেয়েদেরকে খেলাধুলায় অংশগ্রহণ বা উৎসাহিত করতে আরও বেশি আগ্রহী হবে, কারণ তারা দেখতে পাবে যে এটা একটা সম্মানজনক পেশা, কারণ বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করেছে। আর বৈষম্যের অবসান, অর্থাৎ ক্রিকেটের মতো জনপ্রিয় খেলায় নারীদের যে সাফল্য সেটা সমাজের প্রচলিত লিঙ্গ বৈষম্য কমাতে সাহায্য করবে। যে মেয়েরা পারবে না, এর দ্বারা ক্রিকেট হবে না, এগুলো কিন্তু নয়। মেয়েরাও পারবে এবং তারাও ক্রিকেটে বিশ্বকাপে জয়লাভ করতে পারবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা যে সমাজের যে সমাজের যে ক্ষমতা এবং সুযোগের যে সমবন্টন সেটা নিশ্চিত করার পথে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো এই কারণগুলো তোমরা বলতে পারো, দিয়ে শেষে বলবে দু একটা বলার পরে, এগুলো তো সব বলবে না কারণ অত তো তুমি টাইম পাবে না, তোমার মতো করে গুছিয়ে তুমি বলে দেওয়ার পরে, অতএব আমি মনে করি ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয় শুধুমাত্র একটি ট্রফি জেতার ঘটনা নয়, এটি দেশের নারী ক্ষমতায়নের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায়। এটি সমাজের এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে এবং অগণিত নারীর তাদের স্বপ্ন পূরণের জন্য অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি। দেখো, ইন্টারভিউয়ে তুমি যখন তোমার বাচনভঙ্গি খুব সুন্দরভাবে তুমি তাদের কাছে উপস্থাপন করতে পারবে না, তোমাকে অটোমেটিক্যালি তারা টাইম দেবে বলার জন্য। এটা ভেবো না যে তুমি টাইম পাবে না, তোমার বলার ধরন এবং তুমি যদি ঠিকঠাক বলতে পারো তাহলে তোমাকে অবশ্যই টাইম দেবে। দেখো, এবারে দেখো, এখান থেকে কিছু ক্রস কোশ্চেন বা এই রিলেটেড কিছু তথ্য আমরা দেখব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালের আইসিসি মহিলা বিশ্বকাপ বা ওডিআই, যেটাকে আমরা পুরো নাম ওডিআইয়ের কি পুরো নাম হচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল। তো এই ওডিআই ভারত কিন্তু জয়লাভ করেছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে প্রথমবারের মতো, এটা কিন্তু এই প্রথমবারের মতো এই শিরোপা জয়লাভ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল দুবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও শিরোপা জিততে পারেনি। প্রথমটা হয়েছে 2005 সালে, অস্ট্রেলিয়ার কাছে তারা পরাজিত হয়েছিল, আর 2017 সালে ইংল্যান্ডের কাছে তারা কিন্তু হার মানে। এইবারে কিন্তু তারা বিশ্বকাপ জয়লাভ করেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ভারতীয়দের কাছে এটা কিন্তু একটা গর্বের বিষয়। তো এরপরে দেখো, আমরা দেখব যে 2025 সালের আইসিসি মহিলা বিশ্বকাপের ভারতের যে ক্যাপ্টেন তিনি ছিলেন হরমনপ্রীত কৌর। তোমাদের আগেই নামটা আমি বললাম। তো 2025 সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কা, অর্থাৎ আয়োজক যে দেশ সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, 2025 সালের যে সালের আইসিসির যে মহিলা বিশ্বকাপ সেই ফাইনাল খেলাটি ভারতের নবী মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দেখো, এটা হরমনপ্রীত কৌরের ছবি। ইনি হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। এনার নেতৃত্বেই কিন্তু আজকে ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ কিন্তু জয়লাভ করেছে। তারপরে দেখো, ওডিআই এবং টি20 মিলিয়ে ভারতের পুরুষ ক্রিকেট দল মোট 4 বার বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করেছে। ওডিআই আর টি20 মিলিয়ে মোট 4 বার ভারতের পুরুষ ক্রিকেট দল জয়লাভ করেছে। ওডিআই বিশ্বকাপে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে দুটো তারা বিশ্বকাপ জয়লাভ করেছে। প্রথমটা হচ্ছে 1983 সালে কপিল দেবের সময়কালে বা তার নেতৃত্বে ভারত প্রথম ওডিআই বিশ্বকাপ জয়লাভ করে এবং ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে কিন্তু এই কাপটা ভারত পায়। আর দ্বিতীয় ক্ষেত্রে 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য এই বিশ্বকাপ ভারত পেয়েছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। আর যদি আমি টি20 ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পাবো টি20 ক্ষেত্রেও দুবার, অর্থাৎ 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম ভারত টি20 বিশ্বকাপ জেতে পাকিস্তানকে হারিয়ে। আর 2024 সালে রিসেন্টলি যেটা হয়ে গেছে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ভারত টি20 বিশ্বকাপ জেতে, যেখানেতে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ঠিক আছে, তাহলে টোটাল 4 বার ভারতীয় পুরুষ দল বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করেছে, তার মধ্যে দুটো হচ্ছে ওডিআই আর দুটো টি20। এবারে দেখব যে ভারতের যে মহিলা ক্রিকেট দল, সেই মহিলা ক্রিকেট দল এইবারে অর্থাৎ 2025 সালে এই প্রথম কিন্তু ওডিআই অর্থাৎ তোমার প্রথম আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপে তারা কিন্তু প্রথম জয়লাভ করলো। এবার দেখব এই সম্পর্কিত কিছু তথ্য। দেখো, আইসিসির পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটা সদর দপ্তর
দুবাইতে অর্থাৎ ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। প্রতিষ্ঠা হয়েছিল 1909 সালে আইসিসি, এবং 2005 সাল পর্যন্ত আইসিসির যে সদর দপ্তর সেটা কিন্তু লন্ডনে ছিল। বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এটা জানতে হবে, বর্তমানে আইসিসির চেয়ারম্যান রয়েছেন জয় শাহ। ইনি কিন্তু অমিত শাহের ছেলে, ঠিক আছে। বর্তমানে আইসিসির চেয়ারম্যান রয়েছেন জয় শাহ। আর বিসিসিআই এর পুরো নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এর যে হেডকোয়ার্টার সেটা আমাদের মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত, আর প্রতিষ্ঠা হয়েছিল 1928 সালে। বর্তমানে বিসিসিআই চেয়ারম্যান রয়েছেন মিঠুন মানহাস, এটা কিন্তু নিউ অ্যাপয়েন্টেড হয়েছে, মিঠুন মানহাস, এটা মাথায় রাখবে বিসিসিআই। আচ্ছা, এর পরের কী তথ্য আছে দেখো এখানে বলা হচ্ছে যে আইপিএলের পুরো নাম আমরা প্রত্যেকে জানি যে আইপিএল কিন্তু একটা ভারতের খেলা, যেখানেতে এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এটা 2008 সাল থেকে শুরু হয়েছিল। এটি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড, যেটা আগেই তোমাদের বললাম বিসিসিআই দ্বারা প্রতিষ্ঠিত একটি পেশাদার টি-20 ক্রিকেট লিগ, যার প্রথম আসর 2008 সালে অনুষ্ঠিত হয়। আর 2025 সালের মহিলা বিশ্বকাপ ক্রিকেটের দক্ষিণ আফ্রিকার যে ক্যাপ্টেন সেটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তো দক্ষিণ আফ্রিকার যিনি ক্যাপ্টেন তার ছবিটা দেখো, আমি এখানেতে দিয়ে দিয়েছি। দেখো, ইনি হলেন 2025 সালের দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। এনার নাম হলেন লোরা উলভাট, এইটাই তার ছবি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি শিরোনামে ছিল প্রত্যেকটা ঘটনাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে এই ঘটনাগুলো থেকেই তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে। এবারে দেখো, তোমাদের যেহেতু ইন্টারভিউ হতে হতে প্রায় জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস চলে যেতে পারে, সেক্ষেত্রে যদি কোনো শিরোনামযুক্ত ঘটনা ঘটে থাকে যেগুলো খবরে থাকবে, সেই রকম রিলেটেড যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমি আবার ভিডিও তোমাদের জন্য করে দেব। আর তোমাদের যদি মনে হয় যে কোনো একটা ঘটনা বাদ গেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় এটা হয়ে থাকে তো যে সমস্ত কিছু খেয়াল হয় না, তো তোমাদের যদি এমন মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে পারো। সেখানে তোমরা বলতে পারো যে তোমাদের কি রিলেটেড তোমরা মানে তথ্য চাইছো বা কোন বিষয়বস্তু থেকে তোমরা জানতে চাইছো, সেটা আমাকে অবশ্যই জানিও। আশা করছি আমি সেই রিলেটেড তোমাদের একটা ভিডিও বানিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সকল বন্ধুবান্ধবীরা যারা আগামী দিনের প্রাইমারি ইন্টারভিউ দেবে বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, প্রত্যেকের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।